যশোর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন পরিবেশনা বিএসপি আলাপন। আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন শিশু সাহিত্যিক এবং ছড়াকার মামুন সারোয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সুন্দর এই আয়োজনের জন্য। কেমন আছেন আপনি? করোনার সময়ে কিভাবে কাটছে আপনার সময়? করোনার সময় তো মূলত বাসায় ছিলাম, তারপরও বাসায় বসে বসে অনেক কাজ করেছি। লেখালেখি থেকে শুরু করে পত্রিকা সম্পাদনাও করেছি, পত্রিকা বের করেছি, সবার সাথে যোগাযোগ রেখেছি। মোটামুটি ভালোই কেটেছে। তারপরও মন মানসিকতা অনেকটা বিষণ্ণ ছিল, কারণ অনেকেই তখন করোনায় আহত এবং নিহত হয়েছে। আমিও করোনাগ্রস্ত হয়েছি, আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজনেই করোনায় আক্রান্ত হয়েছি এবং আল্লাহর রহমতে আমরা সুস্থ হয়েছি, এই আর কি। মানে আপনারা দুজনই পজিটিভ হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনে পজিটিভ হয়েছি এবং বাসায় আমরা চিকিৎসা নিয়েছি, মানে আচ্ছা, ডক্টরের পরামর্শে বাসায় চিকিৎসা নিয়েছি। আপনার তার মানে করোনা জয়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার ওয়াইফ আছে এবং আমার একমাত্র সন্তান আছে, মনন। আমরা দুজনেই বাসায় ছিলাম এবং আমার আমার সন্তানও দেখা গেল আমাদের দুজনকে মানে ওষুধ দিয়েছেন বা দুজনকে খুব সেবা করেছেন, যাকে বলা যায় হাসি আনন্দের ভিতর রেখেছেন সব সময়। আপনার ছোটবেলার স্মৃতি জানতে চাই, দুই একটি। আমার ছোটবেলার স্মৃতি তো অনেক স্মৃতি আছে, আনন্দের স্মৃতি, দুঃখের স্মৃতিও আছে। যে ছোটবেলায় আমার লেখালেখি করতে এসে যে স্মৃতিটা আছে, যে আমরা লেখালেখি যখন শুরু করেছি, তখন আমি ভোলা শহরে থাকতাম। পরবর্তীতে আমি যশোরে গিয়েছি। লেখালেখি শুরুটা আমাদের ছিল অনেক কঠিন। আমরা পত্র পত্রিকা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। একটু আহ, পত্র পত্রিকা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। ঢাকার কাগজে হলুদ খামে কবিতা পাঠিয়েছি, আবার ছাপা হয়েছে। হ্যাঁ, পত্রিকা আবার আমরা সংগ্রহ করে দেখেছি। এটা আসলে এখনকার যুগের চেয়ে তখন এই বিষয়গুলা খুবই কষ্টের আর কি, আহ, বলা যেতে পারে আর কি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আহ, গোলাম মোস্তফা মুন্না। আমরা এ পর্যায়ে তার কাছ থেকে কিছু কথা শুনবো। জি, গোলাম মোস্তফা মুন্না, আপনি বলবেন। শব্দ। হ্যাঁ, শুভরাত্রি। বিদ্রোহী সাহিত্য পরিষদ আয়োজিত বিএসপি আলোপনে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সেনেশপাত ছোট ভাই শিশু সাহিত্যিক ও ছড়াকার মামুন সারারকে বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি বিদ্রোহী সাহিত্য পরিষদের সেনেশপাত সদস্য কবি মুস্তাফিজুর রহমানকে বিএসপি আলাপন চালানোর জন্য। মামুন সরার আমার জানা মতে, আমার আশপাশ বা আমার জানা যত শিশু সাহিত্যিক আছে, ছড়া লেখেন, শিশুদের নিয়ে লেখেন, শিশুদের নিয়ে ভাবেন, শিশু সাহিত্য নিয়ে ভাবেন, বাংলা সাহিত্যে শিশু সাহিত্যের যে একটা অবস্থান আছে এই নিয়ে যারা ভাবেন আমার আশেপাশে, তার ভিতরে মামুন সরোয়ার উল্লেখযোগ্য। আমার মনে হয়েছে যে তার আন্তরিকতা, তার প্রচেষ্টা, তার নিষ্ঠা, তার সততা, তার কাজকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। 20 বছর আগে মামুন সরোয়ারকে দেখেছি যশোরের পথে ঘাটে, যশোরের সাহিত্য আড্ডায়, যশোরের লেখকদের সাথে তার সম্পৃক্ততা, ঢাকার সাথে তখন তার
যোগাযোগ। সে শিশু সাহিত্য এবং ছড়ার জন্য যেভাবে নিবেদিত প্রাণ, যেভাবে কাজ করে চলেছেন, আসলে এটা খুব কম লোকেই পারে এবং তার সফলতা অর্জন করাও খুব কঠিন ব্যাপার। কিন্তু আমি কখনো এই মামুন স্যারকে ধৈর্য হারাতে দেখিনি। আমি কখনো তার দিকে তার মুখ দিয়ে হবে না বা হচ্ছে না এ ধরনের কোনো শব্দ আমি কখনো তার কাছ থেকে পাইনি। তার অনেকগুলো ছড়া গ্রন্থ পড়েছে, অনেকগুলো পুরস্কারও পেয়েছে, তার কাজের স্বরূপ হিসেবে অনেক পুরস্কার পেয়েছে। তা বিদ্রোহী সাহিত্য পরিষদ তখনকার দিনে মামুন স্যারের অবদান সত্যি প্রশংসনীয়, সত্যি তাকে মূল্যায়ন করা উচিত। আমি সে যশোর ছেড়ে ঢাকায় চলে যাওয়ার পরে দেখা সাক্ষাৎ খুব কম হয়, কথা হয়, কিন্তু তার যে লেখালেখি, তার যে ছোটদের সময় নিয়ে কাজ করার যে আন্তরিকতা, তার যে প্রচেষ্টা আমি প্রায় দেখি এবং ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আমি দেখে থাকি। আসলে আমার মামুন সরোয়ারকে সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার কাজে সফলতা পাক, আরো দৃঢ় হোক, আরো বাংলা সাহিত্যে, শিশু সাহিত্যে, ছড়া সাহিত্যে তার অবস্থান আরো সুদৃঢ় হোক, সে কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি ছড়াকার ও শিশু সাহিত্যিক মামুন সরোয়ারকে, ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের এই বিএসপি আলাপন যারা দেখছেন, যে যেখানে বসে দেখছেন এবং যে যেভাবে কমেন্ট করে সহযোগিতা করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি কবি মুস্তাফিজুর রহমানকে। শুভরাত্রি। ধন্যবাদ গোলাম মোস্তফা মুন্না আপনাকে। আমরা আবারও আমাদের আজকের অতিথির কাছে ফিরতে চাই এবং আপনার কাছে এ পর্যায়ে কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। আপনার ছড়া এবং ছড়াকার এই বিষয়গুলোর উপরে আমরা কিছু প্রশ্ন সাজিয়েছি এবং প্রশ্ন উত্তরের মাঝে 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 আমরা আপনার কাছ থেকে আপনার যেগুলো আপনার প্রিয় ছড়া আছে সেই ছড়াগুলো আমরা শুনবো। আমরা এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই আপনার কাছে আসলে ছড়ার সংজ্ঞা কি? ছড়ার সংজ্ঞা আসলে ছড়ার সংজ্ঞা কি বলবো, ছড়া মূলত যে জিনিসটা যে মানে হাঁটতে গেলে যে যখন আমরা সোজা পথে হাঁটি তখন দেখা গেল কি একটু হোঁচট খেলেই কিন্তু একটু বোঝা যায় যে ছন্দপতন। হ্যাঁ, আবার ঘোড়া যখন দৌড়ায় টকবক টকবক করে, এটাও একটা ছড়ার ছন্দ। মানে জীবনটাকে একটা ছড়ার ছন্দ বলা যেতে পারে। আবার মাঝে মাঝে দেখা গেলো আমরা অসুস্থ থাকি, এটা ছন্দপতন। ছড়ার সংজ্ঞা অ্যাকচুয়ালি অনেক কিছু হতে পারে, আবার ছড়ার সংজ্ঞা বলতে কিছুই না। হ্যাঁ, যেটা কানে বাদে সেটাকে আমি মূলত ছড়ার ছন্দপতন মনে করি আর কি। অন্যান্য বিষয়গুলো সংজ্ঞার পাশাপাশি প্রকারভেদ থাকে। আমরা আপনার কাছে একটু জানতে চাই ছড়ার ব্যাপারেও কি এরকম কোনো কিছু আছে যে ছড়া এত প্রকার হতে পারে? আসলে ছড়া তো মূলত ছড়ার ছন্দটাকে মূলত ৩ ভাগে ভাগ করেছেন: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। ছড়া অনেক রকম হতে পারে, ছড়ার বিষয় আর কি। যেমন সমাজ সচেতনমূলক ছড়া, শিশুতোষ ছড়া, রাজনৈতিক ছড়া, আঞ্চলিক ছড়া। মানে ছড়ার যত বিষয় উল্লেখ করা যেতে পারে, মানে এক একটা বিষয়ে কি ছড়া বলা যেতে। যেমন কেউ লেখে হলো রাজনৈতিক ছড়া, কেউ সমাজ সচেতনমূলক ছড়া, কেউ শিশুতোষ ছড়া। ছড়া অনেক প্রকার হতে পারে। এটার অ্যাকচুয়ালি আসলে কোনো বিষয় উল্লেখ করার একটা নির্ধারিত একটা গণ্ডিবদ্ধ ভাবে ছড়াকে বাঁধা যায় না। ছড়া অনেক প্রকার হতে পারে। হ্যাঁ, আর ছড়া মূলত উৎকৃষ্ট ছড়া মূলত স্বরবৃত্তই হয়, যেটা যে শুনতে ভালো লাগে। স্বরবৃত্ত ছড়াটাই শ্রুতি মধুর আর কি, এই আর কি। তাহলে কি ছড়ার প্রকারভেদ এক এক পণ্ডিত বা এক এক অভিজ্ঞ ব্যক্তিত্ব যারা ছড়া নিয়ে কাজ করছে তারা কি তাদের মতো করে এক এক রকম দিয়েছেন? এটা অ্যাকচুয়ালি আমরা একটা জানি যে ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার
লোক সাহিত্য গ্রন্থের ছড়াকে 3টা ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন লৌকিক ছড়া, সাহিত্যিক ছড়া ও আধুনিক ছড়া, এই 3টা ভাগ করেছেন। হ্যাঁ, আমরা আগের উত্তরটা জানবো আপনার কাছে। মানে উনি যে বিষয়টা বলেছেন যে মানে লৌকিক ছড়া, আধুনিক ছড়া, হ্যাঁ আসলে এই বিষয়টা এরকমই ধরা যেতে পারে। আবার অনেক প্রকারভেদ আছে আর কি। হ্যাঁ, জি। এর অনেক রকম দেখা গেল, এর ভিতর থেকে আবার অনেক প্রকার আধুনিক ছড়া। হ্যাঁ, মানে অনেকে আধুনিক ছড়া লেখে, অনেকে আবার আঞ্চলিক ছড়াটাকে লৌকিক ছড়া বলে। এই আর কি। উনি যে মানে ছড়ার যে ভাগ করেছেন, এটা আমি ওনার সাথে একমত। ছড়া এরকমও 3 ভাগ মানে হতে পারে, কিন্তু ছড়ার অনেক প্রকারভেদ আছে, বিভিন্ন বিষয় ভিত্তিক ছড়া আছে। জি। আপনার পছন্দের ছড়াকার কারা, এ সম্পর্কে একটু জানতে চাই। আমার পছন্দের ছড়াকার তো অনেকেই আছেন, কার নাম রেখে কার কথা বলি। সুকুমার রায় আছেন, তারপরে রবীন্দ্রনাথ আছেন, আল মাহমুদ আছেন, সুকুমার বড়ুয়া আছেন, ফারুক নওয়াজ আছেন, আমিরুল ইসলাম আছেন, লুৎফর রহমান রিটন আছেন। অনেকের ছড়াই আমার ভালো লাগে। আবার অনেক তরুণরাও আছেন খুব ভালো ছড়া লেখে। তার ভিতরে অন্যতম বলা যেতে পারে আহমেদ সাব্বির, কামাল হোসাইন, তারপরে অনেকেই আছে ভালো লেখে। একজন ছড়াকার হতে হলে তার কি কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি কোনো গুণ থাকাই তার দরকার নেই। তার শুধু নিয়মিত চর্চা করতে হবে, নিয়মিত লিখে যেতে হবে। ছড়ার যে মানে নিয়ম কানুন আছে, এগুলা ফলো করলে ভালো। মানে একজন লেখক লিখতে লিখতেই বুঝবে যে তার মানে ছড়া তার হয় কিনা, বা ছড়া লিখতে তার কি কি দরকার। আসলে এমন নিয়ম বাধা মানে নিয়ম অনুযায়ী ছড়া লেখা যায় না। ছড়া মূলত একটা চর্চার বিষয়, নিয়মিত চর্চা। অঙ্ক যেমন নিয়মিত কষলে, অঙ্ক অঙ্ক যেমন নিয়মিত চর্চা করলে আরো ভালো করা যায়, ছড়াটা এমন একটি বিষয় যে নিয়মিত যে যত চর্চা করবে, নিয়মিত লিখবে, তার ছড়ার মান, তার ছড়া আরো সমৃদ্ধ হবে। এ পর্যায়ে আপনার কাছ থেকে ছড়া শুনতে চাই। আমার ছড়ার শিরোনাম টুনটুন। টুনটুনিটা টুনটুনি গুনগুনিয়ে কি যে বলে, গানের ছলের ধুপতুরি চাই বুঝি না তো আমি। ডালিম গাছের ঢালে ঢালে, তালে তালে, উড়ে উড়ে, ঘুরে ঘুরে, খোলা চুলে করে কি পাগলামি। কি যে বলিস গানে গানে, মধুর কানে, মধুর শরীর জুড়ে ঘামি। তুই যে আমার মনে মনে, ক্ষণে ক্ষণে, দৃষ্টি দোলা, হইরে ভোলা, আমার কাছে তুই যে তবু দামি। আমি আরো ছড়া পড়ছি। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার ওখানে, আমরা শব্দ স্পষ্ট শুনতে পারিনি। ওকে, সমস্যা নেই, আচ্ছা, আমরা আমি আরো কি আবার শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ, আপনি এবার কি চাইলে শোনা ওইটা যাচ্ছে? আর একবার রিপিট করতে পারেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আপনাকে ক্লিয়ারলি। জি। আমি আরেকটি ছড়া পড়ি। রেলগাড়ি। ওকে। রেলগাড়ি রেলগাড়ি, সারি সারি ঘর বাড়ি, একে যায় বেঁকে যায়, হেঁকে যায় ডেকে যায়, সাথে তার কেকে যায়, কোনখানে থেকে যায়, রাজার রানী যায়, নানার নানি যায়, বর আর কনে যায়, শত লোক জনে যায়। রেলগাড়ি রেলগাড়ি, কামরাটা সারি সারি যায় চলে তাড়াতাড়ি, লোকজনে বসে যায়, চিন্তাটা ধসে যায়, মন খুলে গান গায়, ভাজামুড়ি পান খায়, হুই ছেলে কান যায়। রেলগাড়ি রেলগাড়ি, কত পথ দেয় পারি, নেই তার ঘর বাড়ি। আমি কি আর ছড়া পড়বো? এই শোন আমরা শুনবো, বুঝছি, আমরা একটু দাঁড়া, তরতরি দেন চাচা, দেরি হলে নেই বাঁচা, খুব যে তাড়া।
বল দেখি শুনি আজ সারাদিন কি কি কাজ, থাকিস কোথায়? মাল টানি ঠেলা ঠেলি ঘরে ফিরি বেলাবেলি, থাকি মান্ডায়। মা আছে বাপ নেই পড়াশোনার চাপ নেই, কাম করি মুই, রাত হলে আমি মার গলা দরে শুই। আঁকিয়ে কুকুমনির বিড়াল ছানার আজব খেয়াল ভাই, রাত 12টা বাজলে যে তার খাতা কলম ছাই। খাতার উপর হিজিবিজি আঁকতে থাকে সব, টেবিল আঁকি চেয়ার আঁকি, আঁকি ফুলের টব। সকালবেলা উঠেই কুকু অবাক হয়ে যায়, কে এঁকেছে এমন ছবি কুকু যেমন চায়। ধন্যবাদ। আমরা প্রশ্ন উত্তরের মাঝে আরো অনেকগুলো ছড়া শুনবো আশা করছি। এই পর্যায়ে আবারও আপনার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে চাই এবং বর্তমান প্রেক্ষাপটে ছড়াকার হিসেবে কি জীবিকা নির্বাহ সম্ভব, মানে পেশা হিসেবে কি এটা নেওয়া সম্ভব, আপনি কি মনে করেন? আসলে এটা জীবিকা হিসেবে নেওয়া সম্ভব না। ছড়া লিখে লেখালেখি করে জীবিকা করা খুবই কঠিন। লেখালেখির বিষয়টা বর্তমান যুগে একটা শখের বিষয় হিসাবে নেওয়া যেতে পারে, পাশাপাশি আরেকটি পেশা হিসাবে নেওয়া যেতে পারে। বাংলাদেশে যেমন অনেকেই লেখালেখিটাকে মানে পেশা হিসাবে নিতে পারেননি। একমাত্র বাংলাদেশে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে দুই একজন লেখক পেরেছেন লেখালেখিটাকে পেশা হিসাবে নিতে। আসলে আমাদের এই সমাজে লেখালেখির বিষয়টা অনেকটা গুরুত্বহীন বর্তমানে এই সমাজে আমি মনে করি। আপনি যেমনটা বলছিলেন আসলে মানে একজন লেখক সে যদি তার অন্য আরেকটা পেশার পাশাপাশি এই লেখালেখিটাকে মানে শখের বশে করে কিংবা আরেকটা পেশা হিসেবে নেয় অন্য পেশার পাশাপাশি, তাহলে কি সে মানে শুধুমাত্র লেখালেখির সাথে সংযুক্ত থাকলে সে যতটুকু মনোনিবেশ করতে পারতো এটার পেছনে মানে একটা কেয়ার থাকতো, তার অন্য কোনো পেশার পাশাপাশি করলে কি তার তখন এটা থাকবে? আপনার কি মনে হয়? আসলে লেখালেখি অনেকেই তো মানে লেখালেখির পাশে পাশে বড় বড় চাকরি করেন, বড় বড় মানে কর্মকর্তা আছেন বাংলাদেশে। তারা কিন্তু লেখালেখির পাশাপাশি তাদের পেশাটাও অনেকেই নিয়েছেন। এটা সম্ভব। লেখালেখি মূলত একটা নিজের কাছে নিজের একটা আলাদা সময় বের করে নেওয়াটাই হলো লেখালেখির জন্য একটা উপযুক্ত বিষয়। আবার অনেকে আছেন যে মানে নিজেই লেখালেখি করেন, দেখা গেল পারিবারিক অবস্থা ভালো থাকলে নিজের লেখালেখিটা অনেকে মানে সবসময় লেখালেখির ভিতরেই থাকেন। অনেকে এরকম আমার দেখা বেশ কিছু জন আছেন যে তারা লেখালেখি করেন, তাদের পাশাপাশি তারা মানে পরিবারে কিছু সময় দেন, কিন্তু পেশায় অন্য পেশা হিসেবে নেন না। এটাও মানে অনেকেই আছে। আবার অনেকেই পারে না, লেখালেখি করে আসলে মানে জীবন ধারণ করা কঠিন, খুবই কঠিন। আমরা জানি বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ এবং সেটার প্রথম পদটি ছড়ার মূল ছন্দ স্বরবৃত্তে লেখা, এবং এটাকে তাহলে কি ছড়া বললে ভুল হবে? আপনার কি মনে হয়? আসলে এটা ছড়া বললে ভুল হবে না, কিন্তু এটাকে কবিতাই বলা হয়। যে যেমন ভাবে নিয়েছেন আর কি এই বিষয়টাকে আর কি। হুম। আবার আরেকটা বিষয় হলো কবিতা কিন্তু অনেকেই আছে, যেমন আল মাহমুদ ছড়াকে কবিতা বলেছেন, উনি আলাদা করতে চাননি। ছড়া কবিতা আবার অনেকে আলাদা করতে চান, ছড়া কিন্তু কবিতারই অংশ। কবিতার ভিতরে একটা ছন্দ আছে, যে যেসব কবির কবিতার ভিতরে ছন্দ নেই সেসব কবিতা কিন্তু অনেকের কাছে প্রিয় হয় না বা গ্রহণযোগ্য হয়ে ওঠে না। তা আমি মনে করি ছড়া কবিতা আলাদা করার কোনো বিষয় না, ছড়াও একটা মানে কবিতাই, ছড়াকে কবিতা বলা যেতে পারে। এমনকি যারা বাংলা সাহিত্যে যারা ছড়া মানে শিশুদের জন্য কবিতা লিখেছেন, মানে শিশু পাঠ্য বইতে কিন্তু ছড়া বলা হয় না, কবিতা বলা হয়।
যে মানে তৃতীয় শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত যেসব ছড়া আছে, মূলত পদ্য ছড়া, এগুলাকে মূলত কবিতাই বলা হয়, মানে শিশুরা মূলত কবিতাই বলে। এই আর কি। ছড়াকে আমি আলাদা করতে চাই না, ছড়া কবিতা বলা যেতে পারে, আমি ছড়াকে কবিতা হিসাবেই দেখতে চাই, ছোটদের কবিতা। জি, এই যে ছোটদের ব্যাপারটা যেটা আসলো, ছড়ার মাধ্যমে কি আসলে তাহলে আপনার বিভিন্ন বিষয় তুলে ধরা সম্ভব না? বিভিন্ন অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, অন্যায়ের বিরুদ্ধে মানে আওয়াজ তোলা, সেটা তো অবশ্যই সম্ভব ছড়ার মাধ্যমে। একটা ছড়ার মাধ্যমে মেসেজ। সেটা মানে ছড়ার মাধ্যমে সেটা মানে ঝাঁঝালো হয় আর কি। মানে ছড়ায় ছড়ায় যেমন সমাজ সচেতনমূলক অনেক পত্রিকার পাতা আছে, যে ছড়ার বিষয়গুলা ছড়ায় ছড়ায়, যেমন দৈনিক ইত্তেফাকের পাতা আছে, সময়ের ছড়া, অনেক পত্রিকার পাতা আছে, মানে সমসাময়িক বিষয় অসঙ্গতি গুলোকে নিয়ে মূলত পাতা বের হয় আর কি, ছড়া লেখা হয়। এটা তো অবশ্যই সম্ভব। যেমন আল মাহমুদের 69-এর ছড়া, একটা শক্তিশালী ছড়া হিসাবে অনেকেই ধরেন আর কি। হ্যাঁ, ধরা যেতে পারে, মানে ছড়ায় প্রতিবাদটা মানে হয়, তুখর ভাবে এটা করা যায়, ছড়ায় প্রতিবাদ আর কি, মানে যাকে বলা যায় ছন্দে আর কি। জি, এবং ছড়ার ব্যাপারটাতে মূলত এরকম একটা ধারণা আছে যে ছড়া শুধুমাত্র ছোটদের জন্য, ছোটদের জন্য এটা হবে, এবং এটা ছোটদের জন্যই বিশেষ করে লেখা হয়। এটাতে তো আপনি যেটা একটু আগে বললেন যে বিভিন্ন রকম মেসেজ দেওয়া সম্ভব, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা সম্ভব। সেক্ষেত্রে শুধুমাত্র মানে ছোটদের জন্য না হয়ে এটা এই ছড়াকে মানে সবার জন্যই হওয়া হতে পারে কি? আসলে ছড়া তো মূলত সবার জন্যই, ছোট বড় সবার জন্য, কিন্তু এর ভিতরে আবার ভাগ আছে। যেমন আপনার শিশুদের উপযোগী, শিশুদের চিন্তা ভাবনা এবং শিশুদের বিষয় নির্বাচন করে যেটা লেখা হয় সেটা মূলত শিশুতোষ ছড়াই বলা হয়। যেমন রাজনৈতিক বিষয়ে ছড়া লেখা হয়, সামাজিক বিষয়ে ছড়া লেখা হয়, তারপরে আঞ্চলিক লোক শব্দ নিয়ে যে ছড়া লেখা, এটা লোকজ ছড়া বলা যেতে পারে। হ্যাঁ, আধুনিক চিন্তা ভাবনা নিয়ে যে ছড়া হয় সেটা যেমন আধুনিক ছড়া হতে পারে। এই বিষয়টা মানে ছড়ার অনেক বিষয় আছে আর কি। মানে বিয়ে বাড়িরও ছড়া আছে, হ্যাঁ, গ্রামের ছড়া আছে, মানে বিভিন্ন টাইপের ছড়াকে বিভিন্ন টাইপের নাম দেওয়া যেতে পারে। মানে শিশুতোষ বিষয় যেটা দেওয়া হয় সেটাই মূলত শিশুতোষ ছড়া আর কি, শিশুদের বিষয় উপযোগী সেটাকে মূলত শিশুতোষ ছড়া, সেটা শিশুরাও পড়তে পারে। মোট কথা ছড়া শব্দটা সবার জন্যই আর কি। হ্যাঁ, মানে এই বিষয়টা সবার জন্য। এখন বিষয়টা নির্বাচন করা হয়। একটা শিশুকে তো রাজনৈতিক বিষয় সে জানে না, তাকে তো রাজনৈতিক বিষয়ে বললে সে বুঝবে না। তারে যদি তার বিষয়, যেমন প্রিয় বিষয় কি, একটা শিশুর প্রিয় বিষয় হলো খেলনা, পুতুল, হ্যাঁ, লাটিম, হ্যাঁ, বিভিন্ন, যেমন বিড়াল, এগুলা শিশুরা মূলত পছন্দ করে। হ্যাঁ, এই বিষয়গুলা নিয়ে যদি ছড়া লেখা যায় তাহলে এটা মূলত শিশুতোষ ছড়া হইতে পারে, এটা শিশুর কাছে প্রিয় হবে, আবার বড়দের কাছেও ভালো লাগবে, সবার কাছেই, মানে ছড়া জিনিসটা সবার জন্যই ছড়া জিনিসটা আর কি। এবং আপনি যেহেতু শিশু সাহিত্য নিয়ে কাজ করেন, শিশুদের বিভিন্ন ব্যাপারগুলো মানে সাহিত্যের যে ব্যাপারগুলো আছে সেগুলোতে আপনি একটু খুব বেশি ভাবে ইনভলভ। আপনার মানে আমি যেটা জানতে চাচ্ছি, শিশু সাহিত্যে আসলে কত বছর পর্যন্ত একটা বাচ্চাকে মানে শিশু বলা হয়? একটা শিশুকে মূলত 18 বছর পর্যন্ত একটা শিশু বলা যেতে পারে আর কি, একটা বাচ্চাকে। মানে 18 পর্যন্তই মূলত আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী, শিশু সনদ অনুযায়ী, মানে জাতিসংঘের শিশু সনদ অনুযায়ী 18 বছর হলো একজন একটা শিশু শিশু হিসাবে ধরা হয় আর কি। ছড়ার মাধ্যমে আসলে আহ, শিশুদেরকে খেলার ছলে তাদেরকে অনেক কিছু বোঝানো যায়, শেখানো যায়, তাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেশন করা যায়। আপনার কাছে এই ব্যাপারটা মানে কি মনে হয় যে ছড়ার মাধ্যমে শিশুদেরকে কতটুকু মোটিভেট করা সম্ভব আসলে? আসলে ছড়ার মাধ্যমে কি শিশুদের অনেক কিছুই সম্ভব। মানে দেখা গেল ছোটবেলায় আমাদেরকে যে বাবা মারা যে ঘুম পাড়িয়েছে, এটা কিন্তু ছড়ায় ছড়াই পড়িয়েছে।
আর ছড়ায় ছড়ায় ঘুম মানে ঘুম ঘুম দিয়েছেন। শুধু তাই নয়, ছড়ায় ছড়ায় বাচ্চাদের যখন শেখানো হয় তখন বাচ্চারা আরো মেধাবী হয় আমি মনে করি। বাচ্চারা ছন্দ শিখবে, বাচ্চারা এই জিনিসটাকে গ্রহণ করবে অতি সহজেই। যে দেখা হলো যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এই ছড়াটা কিন্তু প্রত্যেকটা মানে মাই তার শিশুকে কিন্তু এই ছড়াটা কিন্তু বলে বলে কিন্তু শিশুকে সান্ত্বনা দিয়েছেন বা ঘুম পাড়িয়েছেন। হ্যাঁ, এই জিনিসটা যেমন হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটি সিং, এই বিষয়গুলা যে লোক ছড়াগুলা কিন্তু গ্রাম অঞ্চলের, এটা মূলত এই জায়গা থেকেই কিন্তু উঠে আসছে। শিশুদের ছড়ায় ছড়ায় অনেক কিছুই শেখানো যেতে পারে। জি, এ পর্যায়ে আমরা আরো কয়েকটা পরপর দুই তিনটা চারটা ছড়া শুনে নিতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, ছড়ার মিতা। লিখতে ছড়া ছড়িয়ে দিলাম, মাথায় ভরা ভাবনাটুকু দৌড়ে এসে বলল খুকু, দেখাও দাদু ছড়ার জাদু, কাগজ জুড়ে ছন্দ সুরে কেমন করে লিখছ ছড়া, খাপ ছাড়া আর ছানা বড়া। খুব মনোহর লেখার এগর, বই ছড়ানো টেবিল খানা দুলতে থাকে টানা নানা, কাগজ খানা ধরতে মানা, দাদু তোমার সাদা কেশে দোল দিয়ে যায় বাতাস এসে, লেখো দাদু পাখির ছড়া, কাকার ছড়া কাকির ছড়া, পড়তে দু চোখ ছানা বড়া। ঘুমের ভেতর। যখন আমি রই ঘুমিয়ে আমার শোবার ঘরে, তখন কি আর ঘুমের ভেতর কিছুই মনে পড়ে? পড়ে। ঘুমের ঘরে স্বপ্ন দেখি, করছি আমি লেখালেখি, চশমা দু চোখ এঁটে এমনি করে স্বপ্ন দেখি, একটা ইঁদুর রোজ একাকী বইয়ের পাতা কেটে। তখন কি আর দু চোখ ভরে ঘুমের নেশা মেটে? একটুখানি লাফিয়ে উঠি, দুপা দিয়ে দৌড়ে ছুটি বইয়ের তাকের কাছে, বইগুলো সব চুপটি করে একই সাথে আছে। ঘুমের ভিতর বই পড়ি আর ঘুমের ভিতর লেখি, কারণ আমার বই পড়ে যে হলো শেখাশেখি। আমি আরেকটি ছড়া পড়ি। ছড়ার শিরোনাম ঘাস ফড়িং ও খোকন। ঘাস ফড়িং ঘাস ফড়িং যাস ফড়িং যাস ফড়িং কই, আনতে আমি যাচ্ছি মজার বই। বইয়ের ভেতর পড়া আছে মজার মজার ছড়া আছে, আর রঙিন রঙিন ছবি চমৎকার। ঘাস ফড়িং ঘাস ফড়িং ঘাস ফড়িং ঘাস ফড়িং কি, কি যে বলো খোকন তুমি, হি 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 হি। খাই যে আমি সবুজ পাতা, খাই যে আরো ঘাস, ঘাসের বুকেই বসত করি আমরা 12 মাস। মানে, কাছে আসো দুষ্টু খোকন বলবো কানে কানে, নইলে যে ভাই হারিয়ে যাব ঝিরি হাওয়ার গানে। আরেকটা ছড়া পড়ি, লাল ফড়িং এর ছড়া। লাল ফড়িং এর লেজটা ধরে যেই না দিলাম টান, ঝিরিং ঝিরিং আওয়াজ করে ছড়িয়ে পড়ে গান। বলছে ফড়িং পাচ্ছি ব্যথা, দিশটা জোরে টান, দে ছেড়ে দে দে ছেড়ে দে দুষ্টু পোলাপান। আর একটা ছড়া পড়ি, এমন ছবি। পায়ের উপর পা রেখে ঠিক বিড়ালো, চেয়ারটাতে বসে খানিক জিরালো, এ কি এমন কাণ্ড বাপি ঘটলো, এ কি এমন কাণ্ড বাপু ঘটলো, বাসা বাড়ির চারিদিকে রটলো। শিল্পী দাদু কাণ্ড দেখে ঘরের ভিতর টানিয়ে রাখে একটা ছবি এঁকে, এমন ছবি দেখে বিড়াল উঠলো হঠাৎ বাকিয়ে। কে এঁকেছে এমন ছবি, দেখবো তাকে তাকিয়ে। কে এঁকেছে কে এঁকেছে, পায় না বিড়াল খুঁজে, চেয়ারটাতে ঘুমিয়ে পড়ে তাই তো দু চোখ বুজে। ধন্যবাদ। এবং ছড়াগুলো আসলে অসাধারণ।
আমরা আপনার কাছে এবার আরো কিছু প্রশ্ন জানতে চাই। আপনার আসলে লেখালেখির যে শুরুটা কিভাবে? আসলে আমার লেখালেখির শুরুটা মূলত আমার মানে আমার ভোলায় আমি শিশু সংগঠন করতাম। সেই সংগঠনের অফিসে অনেক পত্র পত্রিকা রাখতো। সেই পত্র পত্রিকা পড়ে পড়ে মূলত ছড়া লেখাটা আমার শুরু। তাছাড়া আমার মেজো মামা আমাকে ছড়া লেখার জন্য খুব উৎসাহ দিয়েছেন। এভাবে মূলত লেখালেখিতে আমার শুরু। পরবর্তীতে আমি বিভিন্ন বড় বড় লেখকের সান্নিধ্য পেয়েছি, তাদের সাথে মিশেছি। ছড়া জিনিসটা কি, ছড়া কিভাবে লিখতে হয়, এই যে তাদের চিন্তা, তাদের পরিকল্পনা, তাদের সাথে ঘুরতে ঘুরতে, তাদের সাথে মিশতে মিশতে ছড়া জিনিসটাকে আরো ভালোবেসেছি আর কি। এই জন্য মূলত ছড়া লিখতেই বেশি এখন স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ভালো লাগে। ছড়া জিনিসটাকে আমি অনেক অনেক ভালোবাসি আর কি। এই জন্য মূলত ছড়াকে আমি এখনো আঁকড়ে আছি। হয়তোবা শেষ জীবন মৃত্যু আগেও ছড়া লেখার আমার ইচ্ছা থাকবে এই আর কি। জি, অবশ্যই। এবং আমরা জানি আপনার প্রথম লেখা ছাপা হয় যেটা, সেটা বাংলাদেশ শিশু একাডেমির মাসিক শিশু পত্রিকায়। এবং ওই লেখাটা প্রকাশ হওয়ার পরে আপনার অনুভূতি কেমন ছিল? ওই লেখাটা প্রকাশ হওয়ার মানে শিশু পত্রিকার একটি বিশেষ সংখ্যায়, শিশু পত্রিকার মানে 10 বছরের পূর্তি একটি সংখ্যায় হাশেম খানের ক্লাস স্টেশনে পত্রিকাটি ছিল। খুবই ভালো ছিল। আমার ছড়াটি ছাপা হয়েছে দেখে আমার খুবই আনন্দ লেগেছিল আর কি। আসলে সেই আনন্দটা শেষ করে বোঝানো যাবে না, যে সেই আনন্দ যে কত বড় একটা বিষয় ছিল, এটা আসলে বলে শেষ করা যাবে না। জি, অবশ্যই সেটা। এবং 2005 সালে আপনার প্রথম বই প্রকাশিত হয়, সেটার নাম ছিল মায়ের হাতের পাখা। এটা 21শে গ্রন্থমেলা 2005-এ প্রকাশিত হয়। এই যে মায়ের হাতের পাখা, এই নামটা চুজ করলেন, এই গল্পটা ছোট্ট করে জানতে চাই। আসলে মানে আমার যে 2005 সালে যে বই বের হয়েছে, তখন আমি কিন্তু যশোরে ছিলাম। আমি কিন্তু যশোরে 2001 থেকেই আমি যশোরে পড়াশোনা করেছি এবং যশোরে বিভিন্ন সাহিত্য মহলে, বিভিন্ন সংগঠন, সাহিত্য সংগঠনের সাথে জড়িত ছিলাম। সাহিত্য ভালোবাসি বলেই কাজটা মূলত করা হয়েছিল। তখন মূলত আমি যশোর শহরের বারান্দিপাড়ায় আমার বোনের বাসায় থাকতাম। যে মায়ের প্রতি যে আমার মা তখন থাকতে হলো ভোলায় আমাদের গ্রামের বাড়িতে। যে তখন আমি মাকে নিয়ে মূলত এই কবিতাটি লিখেছিলাম, মায়ের হাতের পাখা। এই লেখাটির শিরোনামের লেখাটি আমি যখন যশোর সরকারি সিটি কলেজে পড়াশোনা করতাম, যশোর সিটি কলেজের একটি বার্ষিকীতেও ছাপা হয়েছিল এই শিরোনামের কবিতাটি। হ্যাঁ, তখন এই বার্ষিকীর সম্পাদনায় ছিলেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক নার্গিস ইসলাম। উনি বার্ষিকীটি সম্পাদনা করেছেন। উনি আমাকে লেখাটি প্রকাশ হওয়ার পরে বলেছেন যে তুমি, তোমার লেখা ভালো, তুমি নিয়মিত লেখালেখি করবে। পরবর্তীতে আমি যখন বই বের করার জন্য পাণ্ডুলিপি মানে রেডি করেছিলাম, তখন আমার শ্রদ্ধেয় শিশু সাহিত্যিক ফারুক নওয়াজ, আমি বললাম যে ভাই বইয়ের নাম কি দেওয়া যেতে পারে। তখন উনি এই পাণ্ডুলিপিটি দেখে দেখে মানে কবিতাগুলোর নাম তখন বলল যে তুই এই নামটা রাখ, মায়ের হাতের পাখা। এই নামে একটা চমৎকার একটা বিষয় আছে, লোকজ বিষয়, মানে তুই এই নামে রাখ। তখন আমি এই নামে মূলত আমার প্রথম ছড়া কবিতার বই বের হয়েছে আর কি। জি, আমরা আপনার কাছে জানতে চাই, ছড়া আসলে মানে সর্বনিম্ন কত লাইন এবং সর্বোচ্চ কত লাইন হতে পারে? আদৌ এরকম কোনো ব্যাপার আছে কিনা?
আসলে ছড়ার এমন কোন লাইন, কত লাইন হবে বা এটার শেষ কতটুকু হবে, এই বিষয়টা কিন্তু আসলে কোনো নির্ধারণ নাই। হ্যাঁ, কোনো নির্ধারণ নেই। ছড়া অনেক বড় হতে পারে, ছোট হতে পারে, ছড়া 2 লাইনেরও হতে পারে, ছড়া 4 লাইনেরও হতে পারে, আবার ছড়া 500 লাইনেরও হতে পারে। মানে ছড়ার কোনো মানে কত ছোট হবে, কত বড় হবে, এটা কোনো আসলে এইভাবে মানে শেষ না আর কি। ছড়া যেমন যেমন 500 লাইনের যে ছড়া হবে সেটা নিশ্চয়ই ছড়া কাহিনী হবে, একটা গল্প অনুযায়ী ছড়া গল্প বলা যেতে পারে। হ্যাঁ, আবার 2 লাইনের একটা ছড়াকে আবার 2 লাইনের ছড়া বলে, আবার কেউ অনুছড়া বলে, বিভিন্ন বিষয়। ছড়ার কোনো শেষ নাই। আপনি যত বড় লিখতে পারেন আবার যত ছোট লিখতে পারেন, এটা একজন ছড়াকারীর উপরই নির্ভর করে মূলত। এবং তিনি যে বিষয়টা নিয়ে লিখবেন সেটাও যে বিষয়টা নিয়ে লিখেন, কেউ দেখা হলো বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লিখতে পারে, কেউ আবার দেখা হলো বাংলাদেশের মানে যে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে লিখতে পারে, কেউ আবার জিয়াউর রহমানকে নিয়ে লিখতে পারে, যার যার ইচ্ছা। মানে একটা বিষয় নির্ধারণ করা, একটা মানুষের জীবন, তাহলে আমার জীবনে যা যা হয়েছে আমি সেই বিষয়গুলো নিয়ে ছড়ায় লিখতে পারি, একটা বিশাল একটা ছড়ার বই বের হতে পারে আমার। হ্যাঁ, তাহলে 25 ফরমার একটা ছড়ার বই বের হইতে পারে না। মানে এটা মূলত ছন্দের একটা বিষয় আর কি, যাকে মানে মহাকাব্য বলা যেতে পারে আর কি। বর্তমান বাংলাদেশে যারা সুনামধারী লেখক এবং তাদের ভিতর কাদের সাথে আপনার সখ্যতা বেশি, পাশাপাশি এটার সাথে আরেকটু যোগ করতে চাই, যারা বাংলাদেশের প্রতিষ্ঠিত লেখক, আপনি একটু আগে বলছিলেন যেটা, আপনি তাদের অনেকের সান্নিধ্য পেয়েছেন, আহ মানে কাদের কাদের সেটাও জানতে চাই পাশাপাশি। আচ্ছা, আমি যেমন যাদের সাথে মিশেছি, মানে যাদের একেবারে যাকে বলা যায় মানে পরিবারের একটা অংশ হিসাবে বলা যেতে পারে, যেমন রফিকুল হক দাদুভাই, তারপরে আবু সালে ছড়াকার, ফারুক নওয়াজ, আমিরুল ইসলাম, হ্যাঁ, লুৎফর রহমান রিটন থেকে শুরু করে অনেকের সাথে, মানে বিশিষ্ট লেখকদের সাথে, যারা বাংলাদেশের খ্যাতিমান লেখক, কবি, সাহিত্যিক, তাদের সাথে আমার অনেক সখ্যতা আছে, অনেক সম্পর্ক ভালো তাদের সাথে। তারা আমাকে মূলত, আমি হয়তোবা ছড়া লেখার জন্যই মূলত তারা আমাকে নিঃস্বার্থভাবে স্নেহ করে ভালোবাসে। তারা আমাকে অনেক প্রশ্রয় দিয়েছে, তাদের সাথে থেকেছি, তাদের সাথে আমি অনেক কিছু শিখেছি। হ্যাঁ, তারা আমাকে দেখা হলো মানে এখনো অনেক স্নেহ করে, পৃষ্ঠপোষকতা দেয়, এই আর কি। মানে এটা সম্পূর্ণ আমি মনে করব যে আমার লেখালেখির জন্য হয়তোবা তারা আমাকে অনেক স্নেহ করে আর কি। এই বিষয়টা আমি মনে করি, লেখালেখি করতে এসে আমি খুবই ভাগ্যবান, সবার পৃষ্ঠপোষকতা পেয়েছি। যেমন যশোরে যখন ছিলাম, যশোরে যারা বড় বড় লেখক ছিলেন, যারা শ্রদ্ধা করে, যাদের সবাই লেখক হিসাবে, তাদের সাথে আমার সখ্যতা ছিল, তারা আমাকে স্নেহ করেছেন, তাদের সাথে আমি একসাথে খেয়েছি, তাদের সাথে আমি একসাথে আড্ডা দিয়েছি। হ্যাঁ, তাদের সাথে আমি দেখা হলো শিল্প সাহিত্য সংগঠন করতে গিয়ে তাদের অনেক সহযোগিতা পেয়েছি, তারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। আসলে যশোরে অনেক আমার শৈশবের প্রিয় সময়টুকুই যশোরে কেটেছে। আমি যশোরকে অনেক অনেক ভালোবাসি। যশোরে কবি সাহিত্যিকরা অনেক ভালো, তারা অনেক আন্তরিকবান, তারা অনেক মানে কি বলা যায়, তাদের এইসব বলে শেষ করা যাবে না। আমার এখনো যে আমি ঢাকায় আছি, আমি মনে করি যশোরটা আমার আরেকটা জন্মভূমির মতো, যশোরটা আমার আরেকটা জন্মস্থানের মতো। যশোরে আমার মন চায় বারবার আমি ফিরে যাই। হয়তোবা আমার ভাগ্য ছিল আমি ঢাকায় বসবাস করবো, আমার ইচ্ছে ছিল আমি যশোরেই সেটেল হব, যশোরে আমি অনেক কিছু করব, শিল্প সাহিত্য নিয়ে মানে কাজ করব, মানে আমার অনেক পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়তোবা ভাগ্য আমার ঢাকায় ছিল। এখনো আমি যশোরের কবি সাহিত্যিকরা যখন আমাকে ফোন করে বা কোনো বিষয়ে বলে, তখন আমি তাদেরকে মানে বিষয়গুলো আমি তাদেরকে সাথে একমত এবং তাদেরকে সহযোগিতা করতে চাই। শুধু তাই না, যশোরে কোনো কবি সাহিত্যিকের লেখা যদি কোনো ঢাকার কাগজে যদি কোনো সম্পাদক বলে তোমাদের যশোরের অমুককে চেনো কিনা, আমি বলি হ্যাঁ চিনি, উনি খুব ভালো। মানে একটা মানুষ তো লেখালেখির জন্যই অনেকটা সময় নষ্ট করে, অনেকটা সময় ব্যয় করে। তাদের যদি আমরা তাদের
সহযোগিতা না করি, যেমন তাদের আমি সহযোগিতা নিয়েছি, তাদেরও আমাদের সহযোগিতা করা উচিত। মানুষ পরস্পর না ভালোবাসলে, পরস্পরের সহযোগিতা, পরস্পরের পাশে না দাঁড়ালে কিন্তু কেউ কোনোদিন বড় হতে পারে না। অহংকার কখনো মানুষকে বড় করে না, অহংকার মানুষকে ছোট করে। এই আর কি। বাংলাদেশ শিশু একাডেমি ও দৈনিক ইত্তেফাকের কচিকাঁচা আসরের সাথে আপনি সম্পৃক্ত আছেন, এবং এই যে ব্যাপারটা ছোটদের সাথে আহ, একসাথে কাজ করা, তাদের সাথে মেশা, এটা নিশ্চয়ই ভালো লাগার একটা ব্যাপার। আমরা সবসময় ছোটদের সাথে মিশতে ভালোবাসি, তাদের কাছাকাছি থাকলে একটা মানে তারা তো আসলে নিষ্পাপ, এটা একটা ব্যাপার থাকে। এবং জানতে চাই যে ছোটদের সাথে আপনার এই সম্পৃক্ততা, এই মুহূর্তে কি কোনো এরকম দুই একটি স্মৃতির কথা মনে হচ্ছে যেটা আমাদেরকে শেয়ার করবেন? সেটা হতে পারে খুব মজাদার বা যে কোনো ধরনের স্মৃতি ছোটদের সাথে। যেমন আমি বলি, ঢাকার অনেক স্মৃতি আছে, তারপর আমি যশোরের স্মৃতি বলি। যশোরে আমি অনেক শিশুদের সাথে কাজ করেছি, শিশু সংগঠন করেছি, শিশুদের সাথে একসাথে সাহিত্য সভা, সাহিত্য আসর করেছি। যশোরে একটি মানে এই আদ্দিন শিশু নিকেতন নামে একটি প্রতিষ্ঠান ছিল। এই প্রতিষ্ঠানে আমার খুব আসা যাওয়া ছিল। এই প্রতিষ্ঠানের শিশুদেরকে আমি অনেক ছড়া, অনেক বিষয়, কবিতা লেখার বিষয়গুলো আমি সব সময় তাদেরকে ইয়ে করতাম। বারান্দিপাড়ায় ছিল, আমার যাতায়াত ছিল ওই প্রতিষ্ঠানটিতে খুব বেশি। এই প্রতিষ্ঠানে অধিকাংশই শিশুরা ছিল এতিম, তাদের কারো বাবা ছিল না, কারো মা ছিল না। এসব শিশুদের কথা কিন্তু আমার আজও মনে পড়ে, সব সময় মনে পড়ে। খুব মানে খুব খারাপ লাগে তখন। এরা হয়তোবা অনেক প্রতিষ্ঠিত হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু তাদের কথা আমি আজও মনে করি। আর আমি সবসময় কোনো শিশুর লেখা পেলে শিশুদের খুব মানে উৎসাহ দেওয়ার চেষ্টা করি, তাদেরকে মানে সহযোগিতা করার জন্য সবসময় চেষ্টা করি, যেহেতু আমি শিশু সাহিত্যিক, শিশুদের নিয়ে লেখালেখি করতে ভালো লাগে। এই আর কি, আমার অনেক স্মৃতি আর কি। জি। এবং আপনার শৈশব আসলে তাহলে কেটেছে কোথায়? আমার শৈশব কেটেছে যশোরই মূলত বলা যেতে পারে আর কি। যশোর মানে আমার এসএসসির পরে আমি যশোরেই ছিলাম প্রায়। যশোরে অনেক মানে কি বলা যায়, মানে 14-15 বছর তো যশোরই আমার কেটেছে আর কি, 2000 সাল থেকে শুরু করে। এবং আমি যদি ভুল না করি, আপনাদের যেটা গ্রাম, সেটা তো এখন মেঘনা নদীর গর্ভে, তাই না? হুম 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 হুম। তো ওখানে আচ্ছা, আপনার কিছু স্মৃতি স্বাভাবিকভাবে থাকার কথা। এই ব্যাপারটা আসলে আপনার মানে কিভাবে ভাবায় কাদায় একটু জানতে চাই সংক্ষেপে। আসলে আমি যখন ছোট ছিলাম, মানে আমাদের গ্রামের বাড়িটা ভবানীপুর ছিল। আমি ওই এলাকায় প্রায় আমার পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি ভবানীপুর গ্রামেই ছিলাম। তারপরে আমাদের নদীতে ভেঙে যাওয়ার পরে মানে শহরের কাছে আবার আরেকটা বাড়ি করা হয়। এই মানে আমার গ্রামের যে আমি যে বেড়ে উঠছি ছোটবেলায়, সেই স্মৃতির মতো আজও হয় না। কারণ আমাদের ছিল অনেক বড় একটা বাড়ি, হ্যাঁ, বড় বড় পুকুর ছিল আমাদের, আমাদের বাড়িতে অনেক অনেক বন্ধুরা ছিল, এক বাড়িতে আমরা থাকতাম। তাদের সাথে যে একসাথে খেলাধুলা করতাম, পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলো আর নদী ভেঙে যাওয়ার পরে এই বিষয়গুলা কিন্তু আর এই মানে এই যে একসাথে মেলামেশার সুযোগটা আর হয়নি। এই আর কি, মানে এবং অনেক স্মৃতি বলে শেষ করা যাবে না। যে নদী যে আস্তে আস্তে মানুষের ঘর ভেঙে, ভিটে ভেঙে যে নিঃস্ব করে দেয়, হ্যাঁ, এটা আসলে খুব একটা দুঃখজনক ঘটনা। এই আর কি। এবং যেহেতু ওখানে আপনার বিভিন্ন রকমের স্মৃতি রয়েছে, একটা মিসিং ব্যাপার তো আপনার অবশ্যই কাজ করে। হুম হুম, অবশ্যই আমার অনেক স্মৃতি মনে পড়ে। যে যেমন তারপরও দেখা গেলো আমার ফ্যামিলির সবাই সরকারি কর্মকর্তা হিসাবে। আমার পরবর্তীতে আবার এমন যে আমাদের মানে ছোট্টবেলার যে বাড়িটি, পরবর্তীতে আমাদের আরেকটি এরকম বাড়ি কেনা হয়। তাছাড়া আমাদের দাদা বাড়ি আছে, হ্যাঁ, অনেক বড়। মানে একটা বিষয় হলো কি, ছোটবেলার যে স্মৃতি, এটা স্মৃতিটা আসলে বলে শেষ করা যায় না আর কি। জি।
এবং আমরা জানি আপনার বাবা তিনি একজন শিক্ষক ছিলেন। তো আপনি আসলে মানে শিক্ষকতা বা অন্য চাকরি এসব দিকে আহ, না গিয়ে লেখালেখির জগতে নিজেকে সম্পৃক্ত করলেন, এবং এই ব্যাপারটা আসলে কি আপনার শুধুমাত্র ইচ্ছার কারণে হয়েছে নাকি অন্য কোনো ব্যাপার আছে? না, আসলে লেখালেখি মূলত আমার মানে মানে যে আমার কোনো স্বপ্নটা ছিল মূলত লেখালেখির ভিতরেই। আমার লেখালেখি করব, লেখালেখি করতে করতে যে এই পর্যন্ত এসেছি, মানে আমি যে একটা ভালো চাকরি করব, আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে একজন ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এই পরিকল্পনা কিন্তু আমার কখনোই ছিল না। এই পরিকল্পনা যদি আমার থাকতো তাহলে তো আমি শিল্প সাহিত্যের সংগঠন যশোরে এভাবে করতাম না, সবার সাথে রাত দিন 24 ঘন্টা আড্ডা দিতাম না। হ্যাঁ, দেখা গেল আমার পরিকল্পনা ছিল আমি লেখালেখি করব, আমি সাহিত্য নিয়ে কাজ করব। হ্যাঁ, পড়াশোনা পাশাপাশি পড়াশুনো করেছি, মোটামুটি রেজাল্ট হয়েছে। কিন্তু আমার যখন পরিকল্পনা থাকতো তখন দেখা গেলো আমি সবসময় পড়ালেখার ভিতর থাকতাম। শিল্প সাহিত্য এমন উন্মাদনার মতো শিল্প সাহিত্য সংগঠন এই জিনিসগুলো কিন্তু করতাম না। যশোরের সবাই জানে, যশোরের সব মানুষের যারা লেখালেখি করেছেন সবার মানে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে আমি অনুষ্ঠানের দাওয়াত দিয়েছি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তখন এরকম থাকতো না। তখন আমার টার্গেট থাকতো যে আমার পড়ালেখা করতে হবে, আমার ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, আমার বড় বড় জায়গায় পড়ালেখা করতে হবে। তখন কিন্তু আমার বড় বড় জায়গায় পড়ালেখা তাহলে আমার অফিসার হইতাম, সচিব হওয়ার একটা টার্গেট থাকতো, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার। আমি মোটামুটি একটা জীবনটাকে আমি কখনো ভাবিনি যে যে লেখালেখি করে মানে আমি একটা পর্যায়ে যাবো এই সেই। মূলত আমি একটা জিনিস সবসময় একটা নেশার ভিতর ছিলাম। আমি আজও ভাবি যে আমি এই যে শিল্প সাহিত্য করতে করতে এই পর্যন্ত এসেছি, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আমি অনেক কাজ করছি। হ্যাঁ, আমি পত্রিকা সম্পাদনা করছি, আমার একটা মিডিয়া হাউস আছে। হ্যাঁ, আমার এখন আল্লাহর রহমতে আমার ওয়াইফ একজন শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা, সে একটি সরকারি কলেজে পড়ায়। হ্যাঁ, আমার একটি সন্তান আছে। এই বিষয়গুলো কিন্তু আমার এরকম এরকম হবে আমি কখনো ভাবিনি, কিন্তু এইগুলা সম্পূর্ণ আমার জীবনের একটা ভাগ্য। আমি মনে করি এটা হয়তো বা আমার সততার জন্য এই জিনিসটা হয়েছে। আমি সবসময় মানুষের সাথে সততার সহিত মিশেছি, মানে সবার সাথে আন্তরিক ভাবে মিশেছি, সবার সাথে মিলেমিশে থাকতে চেয়েছি। দলাদলি গ্রুপিং, কে দল করে, কে কোন পার্টি করে, এই বিষয়গুলো আমি কখনো ভাবি নাই। এই আর কি। জি, অবশ্যই সেটা। এবং আমরা জানি আপনার পড়ালেখা শেষ হয়েছে যশোর সরকারি সিটি কলেজ থেকে, এবং আপনার প্রাইমারি এবং মাধ্যমিক পড়াশোনা কোন প্রতিষ্ঠানে ছিল সেটা একটু জানতে চাই। আমার প্রাইমারি ছিল দৌলত খান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আমার উচ্চ মাধ্যমিক ছিল দৌলত খান সরকারি উচ্চ বিদ্যালয়। এটা মানে ভোলা জেলার ভিতর 2-3টা সরকারি মাধ্যমিক স্কুলের ভিতরে একটি। এবং এই যে আমি মানে প্রাইমারি পর্যায়ে আমি প্রাইমারিতে 2-3টা প্রাইমারিতে পড়েছি। যেমন আমার আব্বার স্কুলে পড়েছি বামুনপুর সরকারি মানে বামুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর আমার বড় ভাবির আরেকটা স্কুলে পড়েছি রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে আবার পড়েছি দৌলত খান সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় আর কি। প্রাইমারিতে 3টা প্রাইমারিতে পড়া হয়েছে আমার। আপনাদের আসলে যে মুভিংটা যেটা ওই সময়টাতে কি আপনার বাবার চাকরির কারণে এটা হচ্ছিল আর কি নাকি? না, এটা মূলত আমার এলাকায় আমার আব্বার যে স্কুল ছিল সেই স্কুলে যখন আমি 3 পর্যন্ত পড়াশোনা করেছি তখন ওই আব্বা ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আমার আব্বা পরবর্তীতে রিটায়ার্ড অবসরে গিয়েছেন। আমার আব্বার বয়স এখন প্রায় 99 বছর বয়স। আমার বড় ভাবি একটি মানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওনার জব হয়েছে, তখন আমি আমার বড় ভাবির হাত ধরে আবার ওনার স্কুলে গিয়েছি, পড়াশোনা করেছি। উনি ওই স্কুলের থেকে যখন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে এসেছেন তখন আবার ওই স্কুলে আমি পড়েছি। মানে আমাদের উপজেলার ভিতরে এই স্কুলগুলো ছিল আর কি।
জি, এবং হচ্ছে আমাদের স্কুল কলেজ জীবন, তারপর অনার্স লাইফে আপনার অবশ্যই অন্যান্য অন্যদের মতো আপনারও বিভিন্ন রকমের বন্ধু তৈরি হয়েছে। এবং বিশেষ করে স্কুল লাইফ বা মাধ্যমিকে যখন পড়তেন আপনি, এই মুহূর্তে কি কোনো একটা স্মৃতি, দুইটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন? সেটা হতে পারে দুষ্টামি বা ওই সময়কার আসলে যে স্মৃতিগুলো। আসলে অনেকের সাথে আমার স্মৃতি আছে, যেমন আমি যখন সিটি কলেজে পড়াশোনা করতাম, তখন আমার একটা স্মৃতি, যে স্মৃতিটা মনে পড়ে, যেমন আমি কিন্তু যখন সিটি কলেজে পড়াশোনা করতাম তখন আমি কম কম কলেজে যেতাম। কলেজে কি পড়াতো বা কি সিলেবাস দিতে, এগুলা কিন্তু আমার দেখা গেল আনা হতো না। আমার পাশে আমার মানে আমি যেই মানে বোনের বাসায় ছিলাম, সেই বোনের বাসার পাশে দুইটা ছেলে ছিল। একটা ছেলের নাম ছিল নারায়ণ, আর একটা ছেলের নাম ছিল আতিক। এই নামে দুইটা ছেলে ছিল। তারা তাদের থেকে আমি হেল্প নিতাম, কিন্তু ওরা আমাকে সবসময় বকাবকি করতো, তুই কলেজে যাস না কেন, মানে আমারে দেখা হলো কি সাজেশন দিতে চাইতো না। আমি যখন সিটি কলেজে পড়াশোনা করি তখন আমার অনেক শিক্ষকের কথা মনে আছে, যেমন কলেজের নার্গিস ম্যাডাম খুব ভালো আমাদেরকে বাংলা পড়াতেন। তারপরে আরেকটা শিক্ষক ছিল, টেলিভিশনে অনুষ্ঠান করতেন, উনি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তারপর উপাধ্যক্ষ ছিলেন খন্দকার কামরুল ইসলাম স্যার বাংলার, উনি আমাকে খুব স্নেহ করতেন। বিশেষ করে আমাদের কলেজের ক্রানি ছিলেন মনির নামে, ওনার বাড়ি বরিশাল। উনি আমারে প্রায় যখন পরীক্ষার আগে যেতাম, উনি বকাবকি করতেন, বিভিন্ন টরিমানার বিষয়গুলো উনি বলতেন, এই সেই তুই আসিস না কেন। তাছাড়া আমার আরেকটা স্মৃতি আছে, আমি যখন কলেজে পড়তাম একটা আবৃত্তি অনুষ্ঠানে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম, কিন্তু যখন অনুষ্ঠান ছিল সেদিন আমি যাইনি, সেই ক্রেজটি আমি আর পাইনি। পরবর্তীতে আমি নমিতা ম্যাডাম নামে একজন ম্যাডাম ছিলেন কেমিস্ট্রির, পরবর্তীতে উনি এমএম কলেজের অধ্যক্ষ হয়েছেন। ওনার বাড়ি ছিল আমাদের সিটি কলেজের পিছনে, ওনার কাছে আমি অনেক দিন গিয়েছি, মানে কলেজে, তখন উনি কলেজে সরকারি সিটি কলেজে টিচার ছিলেন কেমিস্ট্রি। উনি আবার শিল্প সাহিত্য কালচারাল মন মানসিকতা ছিল। ওনার কাছে গেছি, ম্যাডাম আমার যে ক্রেস্ট কই, তখন উনি বলল যে তোমার ক্রেস্ট তো তোমার বন্ধুরা নিয়ে গেছে, তুমি পাওনি। মানে এই যে প্রথম যে পুরস্কার আমার, সেই পুরস্কারটা আমার হাতছাড়া হয়ে গেছে। আমার এলাকার দেওয়া নারায়ণ বা হয়তো বা আতিক নিয়েছে, কিন্তু ওরা আমাকে পুরস্কারটি দেয়নি। এই বিষয়টা আমার আজও মনে পড়ে আর কি, এটা একটা স্মৃতি। ওই ওই বন্ধুরা আসলে আপনার সাথে একটু দুষ্টামি করছে, তাই তো? হ্যাঁ, আবার স্কুল পর্যায়ে আমার স্মৃতি আছে, যেমন আমি ছাত্র হিসাবে বেশি একটা ভালো ছাত্র ছিলাম না। দেখা গেল কি আমি যে স্কুলে পড়াশোনা করতাম মাধ্যমিক, সেই স্কুল ছিল খুব কড়া। হ্যাঁ, এসএসসি পরীক্ষার আগে যখন ওই যে ইয়া হয় আর কি, এসএসসি পরীক্ষার আগে তো 2-3টা পরীক্ষা দিতে হয়। দেখা গেল যে স্যাররা আগে বলছে কোনো ছেলে যদি রেজাল্ট খারাপ করে তাহলে কিন্তু তার কোনো এসএসসি পরীক্ষা দেওয়া হবে না। হ্যাঁ, তখন দেখা গেল কি আমি অঙ্কে একটু কাঁচা ছিলাম। তখন আমার স্কুলের এক হুজুর স্যার ছিল, হুজুর স্যারের বললাম, হুজুর স্যার আবার আমার খুব স্নেহ করতেন, আমার স্কুলের অনেকেই পছন্দ করতেন। আমার মনে আছে খুলনার একজন টিচার ছিলেন, ওর নাম ছিল প্রণব ঘোষ নামে। উনি আমাকে অনেক স্নেহ করতেন, উনি ইংরেজির টিচার ছিলেন। আমি আবার দেখল আমার খুব মানে আমি আবার লেখালেখি করতাম, তখন থেকেই আমাকে খুব স্নেহ করতেন। তারপরে অঙ্ক যখন পরীক্ষা আমি খারাপ করছি, যখন হুজুর স্যারে যখন বললাম, হুজুর স্যার বললো যে হায় হায়, তুমি এত ভালো ছেলে, তুমি কবিতা লেখো, তুমি যদি রেজাল্ট খারাপ করো তাহলে তো তোমার এসএসসি পরীক্ষা দেওয়া হবে না। তখন সে কি করলো, সে তার কাছে আসতো, মানে আমাদের স্কুলের এক সালাউদ্দিন স্যার যে বিএ শিক্ষক ছিল, তার ছেলের সাথে মানে পরামর্শ করে দেওয়া হলো, ওনার বাসা থেকে অঙ্কের খাতা নিয়ে আসছে। খাতা নিয়ে এসে ওই স্যারটা আবার স্কুলের ভিতরে একটা রুমে থাকতেন, আমারে বলছে অমুক টাইমে অমুক দিন চলে আসবা, তোমার খাতা নিয়ে আসছি, তুমি অঙ্ক উঠে দিবা।
হ্যাঁ, না হলে তো তুমি পরীক্ষা দিতে পারবো না। তখন স্যার দেখা হলো খাতা নিয়ে আসছে, আমি বাড়ির থেকে সমাধান বই নিয়ে গেছি, একদম অঙ্ক সব উঠাই দিয়ে দিছি, দেখা হলো আমি পাস করছি। এই যে বিষয়টা, জি, আমি হয়তো বা সেদিন যদি ওই স্যার, হুজুর স্যার একজন হাফেজ, সে যদি আমার এই যে সহযোগিতা না করতেন, একটা মানে রাইট। অন্যায় কাজ করেছেন, এই সহযোগিতা না করতেন, তাহলে দেখা হলো আমার আজ দেখা হলো পড়ালেখাই আমার হতো না, আমার পড়ালেখার জন্য রাইট, আমার যশোরে গিয়ে আর যাওয়া হইতো না। তারপরে আমি যে মোটামুটি সবাই আমার চেনে, লেখালেখি করি, বই বের হয়েছে, এই যে বিষয়টা, এটা মানে একটা আমার জীবনের জন্য একটা বিশাল একটা ইতিহাস। এই জি। আর কি। লেখালেখি জগতে আপনার পদার্পণ 1998 সাল, তখন থেকে শুরু করে এ পর্যন্ত আপনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন লেখালেখির সাথে, এবং আপনার কর্মজীবন যদি বলি, বিভিন্ন পত্রিকা বা লেখালেখির সাথেই সেটাও সম্পৃক্ত। এবং আমরা আসলে বিশেষ করে লাটা এবং ছোটদের সময় এই এই দুইটা যে আপনি আহ, পরিচালনা করেন এবং এটার সাথে যে আপনি সম্পৃক্ত, এই দুইটা সম্পর্কে একটু ছোট ছোট করে জানতে চাই। আসলে লেখালেখির জীবনটা কিন্তু অনেক কঠিন জীবন। হ্যাঁ, আমি যখন ঢাকায় এসেছি তখন শিশু একাডেমিতে কাজ করেছিলাম ফারুক নওয়াজের সাথে। তারপরে বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্পে ছিলাম। ইত্তেফাকের কচিকাঁচার আসরে একজনের সহকারী হিসাবে অনেকদিন কাজ করেছি। পরবর্তীতে আমি দেখেছি, তারপরে চ্যানেল আইতে আমি 4 বছর কাজ করেছি। হ্যাঁ, মানে কোনো জায়গায় একটা মানে স্বাধীনভাবে কাজ করা যায় না, একজনের সাথে মানে সহযোগী হিসাবে তার অনুগত হয়ে কাজ করাটা কঠিন কাজ। তার পাশাপাশি আমি এই লাটাই নামে একটি কাগজ করতাম, যশোর থেকে 2010 সালে কাগজটি বের হয়েছে। এই কাগজ করতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। এই কাগজের অর্থনৈতিক যে সাপোর্ট পেয়েছি অধ্যাপিকা শামসুন্নাহ লিলি, ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি আমাকে অনেক স্নেহ করেছেন, এবং শুধু তাই নয়, শিল্প সাহিত্যে ক্ষেত্রে অনেক পৃষ্ঠপোষকতা দিয়েছেন। এখনো তার সাথে আমার অনেক গভীর সম্পর্ক, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, বড় বোনের মতো শ্রদ্ধা করি। তারপরে পরবর্তীতে আমি যখন যখন ঢাকায় মানে সেটেল হলাম, তখন চ্যানেল আই জিএম শিশু সাহিত্যিক বরেণ্য আমির সহযোগিতা পেয়েছি, চ্যানেল আইতে কাজ করেছি। হ্যাঁ, তারপরে তাদের এই কাগজটি করতে গিয়ে তাদের অনেক সহযোগিতা পেয়েছি, মানে বিজ্ঞাপন থেকে শুরু করে তারা অনেক সহযোগিতা করেছেন। মানে একটা ছেলে মফস্বল শহর থেকে এসে তার অনেক কষ্ট করতে হয়, নাহলে কষ্ট না করলে সম্ভব না। মানুষের সাথে সততার সহিত কাজ করলে যে কোনো মানুষই একটা সময় দাঁড়িয়ে যেতে পারেন। বিশেষ করে এখন আমি একটি যে ছোটদের সময় নামে একটি কাগজ বের করি, এই কাগজটি মোটামুটি অনেক সবার কাছে একটি প্রিয় কাগজ। এই কাগজে দিয়ে আমার বর্তমান এটাই একটা পেশা হিসাবে আমি নিয়েছি এখন। কাগজটি নিয়মিত বের করি। এই কাগজ থেকে কাগজে নিয়মিত অনেক বিজ্ঞাপন পাই। এটা দিয়ে আমার মোটামুটি আমি চেয়েছি যে মূলত লেখালেখি যেহেতু করব, লেখালেখির পাশাপাশি এমন একটি পেশা নিতে হবে যে এটা স্বাধীন পেশা হবে। স্বাধীনভাবে লেখালেখি করা যাবে, কোনো চিন্তা ভাবনা হবে না। নিয়মিত কর্পোরেট হাউজের মতো নিয়মিত অফিসে যাওয়া আসা লাগবে না, এমন একটি জব আমি নিজেই আবিষ্কার করেছি, যে একটি কাগজ বের করব। পাশাপাশি আমার একটি অ্যানিমেশন কার্টুনের হাউজ আছে, যেটা থেকে নিয়মিত প্রতি সপ্তাহে এক একটি অ্যানিমেশন বের হয় বিন বিন নামে। এটা আমি এর সাথে মানে মানে আন্তরিকভাবে সময় দেই, এবং আমি চাই নতুন কিছু করব, নতুন কিছু তৈরি করতে হবে। শুধু তাই না, আমার মতো যারা লেখালেখি করেন, মফস্বল থেকে উঠে আসেন, তাদেরও অনেক পরিশ্রম করে বড় হতে হবে। পরিশ্রম না করলে বড় হওয়া সম্ভব না। এই আর কি। এবং আসলে একটা ব্যাপার কি, যারা রুট লেভেল থেকে উঠে আসে তারা কিন্তু সবসময় ওই যে হেল্পিং হ্যান্ড যেটা আমরা বলি, সেটা কিন্তু সবসময় তারা ওইভাবে পায় না। আসলে আমি এই জিনিসটা আপনি যে বলছেন সবসময় পাই না, আসলে অনেকটা সত্য। আবার অনেকে মেধার জন্য পেয়েও থাকে। যেমন আপনি যখন ঢাকায় এসে একটি মানে ছাত্ররা মেসে থাকবেন, যখন আপনি ভালো কাজ করতে দেখাইতে পারবেন কাউকে যে আপনি মেধাবী, আপনি ভালো কবিতা লেখেন, আপনি ভালো ফিচার লিখতে পারেন,
আপনি ভালো কাজ করতে পারেন, তখন কিন্তু আপনাকে সবাই টেনে নিবে। ঢাকা শহরটা তো এই জায়গা মানুষেই ঢাকা শহরে নেই, বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে মানুষগুলো উঠে এসেই কিন্তু ঢাকা শহরে বসবাস করে, তাদের জন্য কিন্তু ঢাকা হয়েছে। শহর তো এভাবেই তৈরি হয়, এটা সম্ভব, এটা ইচ্ছা থাকতে হয়, ইচ্ছা থাকলে হয়। আরেকটা বিষয় আমি বলি, আমি এটা মানে মানে ছোট করে দেখছি না, বা এটা আমি একটা ভালো উদ্দেশ্যে বলতেছি। বিশেষ করে যেমন আমি কিছু কিছু অঞ্চলের মানুষ কিন্তু ঢাকা শহরে এসে পরিশ্রম করতে পারে না, তারা কিন্তু বড় হতে পারে না। বিশেষ করে আমি যশোরের অনেকেই ঢাকায় এসে মানে যারা পরিশ্রম করতে না পেরেছে তারা কিন্তু বড় হয়নি। হ্যাঁ, মানে পরিশ্রম করতে হবে, আপনার লেগে থাকতে হবে, লেগে থাকলেই কিন্তু সম্ভব। আপনি ঢাকা চলে আসেন না, আপনি যদি ভালো সাংবাদিকতা করতে পারেন, আপনি যদি ভালো লেখালেখি করতে পারেন, আপনি দেখবেন আপনার জায়গা হয়ে যাবে। আপনার ধৈর্য ধরে থাকতে হবে, হয়তো বা কয়েকদিন টিউশনি করতে হবে, আস্তে আস্তে একটা জায়গা পাবেন। কেন, আমি তো ঢাকায় যখন এসেছি আমাকে কিন্তু বড় বড় লেখকরাই আমাকে প্রশ্রয় দিয়েছেন, জায়গায় দিয়েছে, আমি তাদের সহযোগিতায় কিন্তু ঢাকায় বড় হয়েছে। এবং ঢাকায় এখন আমি আল্লাহর রহমতে ঢাকায় আমি এখন স্থায়ীভাবে হয়তোবা বসবাস করব। এই আর এবং এবং আসলে আপনি একজন ট্যালেন্ট এবং আপনার মেধা দক্ষতা আপনি দেখাতে পেরেছেন, প্রকাশ করতে পেরেছেন, সেই কারণেই হয়তোবা আপনাকে লেখকরা বা এই গুণীজনেরা আপনাকে হেল্পিং হ্যান্ড বা সাহায্য করেছে সেটা। হ্যাঁ, আচ্ছা, আমি ট্যালেন্ট কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি মানে লেগে থাকার জন্য। হ্যাঁ, আমি শেখার জন্য তাদের সাথে সাথে সবসময় লেগেছিলাম, তারা বকা বকা দিয়েছে, তাদের কাছে আবার গিয়েছি, তাদের মানে মোটামুটি তারা তাদের সান্নিধ্য পেয়েছি। হয় আমার সততা, আমার বিশ্বাস জন্য হয়তোবা আমি এই জায়গাটা করতে পেরেছি, এই আর কি। আমরা এই পর্যায়ে দুই একটা কমেন্ট পড়তে চাই এবং আমাদেরকে লিখেছেন গোলাম মোস্তফা। তিনি বলছেন, ছড়ার সাহিত্যের মানে সাহিত্যের ছড়ার ভবিষ্যৎ খারাপ না ভালো? যদি খারাপ হয় তাহলে ভালো করতে হলে কিভাবে সম্ভব জানালে খুশি হতাম। আপনার কাছে এই প্রশ্নের উত্তর এখনই জেনে নিতে চাই। ছড়া সাহিত্যের ভবিষ্যৎ তো অবশ্যই ভালো, ভালো ছড়া লিখলে অবশ্যই সে ভালো করবে। ছড়া সাহিত্যের ভবিষ্যৎ খারাপ না। আমি দেখো আজকে থাকবো না, আরেকজন ছড়া আমার জায়গাটা পূরণ করবে। মানে নতুন নতুন অনেক তরুণরাই কিন্তু ছড়া ভালো লিখতেছে, মানে খুবই ভালো লাগে তাদের ছড়া লিখলে। মন চায় যে আমি এমন একটা ছড়া লিখতে পারলাম না। অনেক তরুণ ভালো ছড়া লেখে, ছড়ার ভবিষ্যৎ ভালো। এবং শিশু সাহিত্যের ভবিষ্যৎ ভালো, কারণ আমাদের দেশে শিশু সাহিত্যের অভাব, আমাদের দেশে শিশু শিশু সাহিত্যের ভালো ভালো বইয়ের অভাব। এজন্য আমাদের উচিত সবার শিশু সাহিত্য চর্চা করা। শিশু সাহিত্যে গল্প, তারপরে ছড়া, উপন্যাস, এগুলা আমাদের লেখা উচিত। কারণ এখনকার যুগের মানে যারা পাঠক, তারা অধিকাংশই ডিজিটাল মানে বিষয়বস্তুগুলো খুব পারদর্শী। এখন আমাদের কিন্তু ই ম্যাগাজিন আছে, তারপরে ই ই বই শপ আছে, মানে এখন মানে নেটেই সবকিছু করা যায়। শুধু তাই না, আমি অবাক হয়ে যাই যে এখনকার যুগের ছেলেপেলা যেই পরিমাণে জানে সেই পরিমাণে আমরা অনেকেই জানি না। জি, অবশ্যই তাই। এবং আমাদেরকে ভারত থেকে দেখছেন স্বপ্নের সাহা, তিনি লিখেছেন, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, ছড়াগুলো অসাধারণ, বাহ অপূর্ব। অমিয় লিখেছেন, এম এ কাশেম অমিয়, তিনি লিখেছেন, খুব ভালো লাগছে আয়োজন। বিদ্রোহী সাহিত্য পরিষদের পেজ থেকে আমাদের সাধারণ সম্পাদক কমেন্ট করেছেন। অনেকে অভিযোগ করেন বাংলা একাডেমি কবি সাহিত্যিকদের প্রতিভা বিকাশে যথেষ্ট কাজ করছে না। সে সম্পর্কে আপনার বক্তব্য কি? এবং এই প্রশ্নের উত্তরের পরে আপনি আবারও ছড়া শোনাবেন কয়েকটা। আচ্ছা, উনি যে মানে বাংলা একাডেমিকে নিয়ে যে উনি প্রশ্ন মানে বিষয়টি বলেছেন, বাংলা একাডেমি নিয়ে যে অভিযোগটি করেছেন, আসলে এই অভিযোগের সাথে আমি একমত। বাংলা একাডেমি যে পরিমাণে কাজ করার কথা ছিল সেই পরিমাণে কাজ হয় নাই। বাংলা একাডেমিতে শুধু মানে এই কিছু বিষয় নিয়ে কাজ করা হয়, যেমন আঞ্চলিক পর্যায়ে অনেক ভালো ভালো লেখক আছেন, তাদের
বই প্রকাশ করতে পারেন বাংলা একাডেমি। আপনার কথা একটু মানে শব্দের সমস্যা হচ্ছে, হ্যাঁ, এটা একটু ক্লিয়ার হলে যারা শুনছে তাদের জন্য একটু ভালো হতো হয়তো। আচ্ছা, শোনা যাচ্ছে এবার? জি, হ্যাঁ, এবার ক্লিয়ার। জি, আপনি বলবেন। বাংলা একাডেমি নিয়ে, বাংলা একাডেমিকে নিয়ে যে মানে অভিযোগটি করেছেন বিশ্ব বিদ্রোহী সাহিত্য পরিষদের পেজ থেকে, সেই অভিযোগের সাথে আমি একমত। বাংলা একাডেমি যেই কাজটি করার কথা ছিল, বাংলা একাডেমি মূলত একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান। বাংলা একাডেমি এই গত কয়েক বছরে যেই কাজ করেছে, সে কাজের সাথে অনেকখানি আমি একমত নই। বাংলা একাডেমি আপনার কথাগুলো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমরা আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আমরা শুনতে চাই আপনাকে ক্লিয়ারলি। জি, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং এগুলো আসলে আমরা ক্লিয়ারলি শুনতে চাই। আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে? জি, এবার শোনা যাচ্ছে। বাংলা একাডেমি নিয়ে যে অভিযোগটি করেছেন, সেই অভিযোগের সাথে আমি একমত। বাংলা একাডেমি যেসব বিষয়ে কাজ করার কথা, সেসব বিষয়ে কাজ করেন না বললেই চলে। বাংলা একাডেমি এখন একটি দলাদলির একটা আড্ডাখানা হয়েছে। বাংলা একাডেমিতে গত কয়েক বছরে যে পরিমাণে কাজ হওয়ার কথা ছিল, সে পরিমাণে কাজ হয়নি। বাংলা একাডেমি যেসব লেখকদের সদস্য করার কথা, সেসব লেখকদের এখনো সদস্য করেননি। বাংলা একাডেমি যে পুরস্কারের বিষয়গুলো একদম মানে সমালোচিত হচ্ছে। যারা পুরস্কার পাওয়ার যোগ্য তাদেরকে পুরস্কার দেয়নি, জুনিয়রদের পুরস্কার দেয় বাংলা একাডেমি। এই বিষয়টি কিন্তু খুবই সমালোচিত হচ্ছে। মানে দলীয় লোকদেরকে বসানো হচ্ছে, যারা দলকানা হিসেবে পরিচিত এবং তাদের দলের চিন্তা ভাবনা অনুযায়ী কাজ করছে। এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানের উচিত না। একটি রাষ্ট্রের প্রতিষ্ঠান হবে সবাইকে নিয়ে কাজ করবে। বাংলা একাডেমি আওয়ামী লীগ করে কারা, তাদের নিয়ে কাজ করছে, এবং তারা বিএনপি করে তাদেরকে সরিয়ে রাখছে। বাংলা একাডেমি কোনো তো রাজনৈতিক প্রতিষ্ঠান না, বাংলা একাডেমি হলো শিল্প সাহিত্যের প্রতিষ্ঠান। এ জায়গায় যারা ভালো কবিতা লিখবে তাদের পৃষ্ঠপোষকতা দিবে, এ জায়গায় যারা ছড়া লেখে তাদের পৃষ্ঠপোষকতা দিবে, আমি মনে করি। আমি বাংলা একাডেমির মানে কি বলা যায়, আমি বাংলা একাডেমির এর সাথে আমার খুব ভালো সম্পর্ক। তারপরও আমি সততার সহিত এই কথাগুলো বলতে বাধ্য আজকে। জি, এবং সাহিত্যের ক্ষেত্রে আসলে যদি এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে স্বজনপ্রীতি বা এরকম টাইপের আচরণ হয়, তাহলে তো আমাদের বাংলা সাহিত্যের জন্য এটা এক প্রকার হুমকি এবং ক্ষতিকারকই বলা যায়। অবশ্যই ক্ষতি, কারণ মানে সাহিত্য তো দলাদলি দিয়ে হয় না। যশোরে অনেক লেখক আছে, তারা কি দল করেন? তারা দল করেন না। এখন দেখা হলো কেউ যদি এখন বলে যে হ্যাঁ আমি এই দলের, আমাকে এই পৃষ্ঠপোষকতা দিতে হবে, তাহলে তো তার সেই পৃষ্ঠপোষকতা দিবে। আর কবি সাহিত্যিকরা ভদ্র যারা লেখালেখি করে, তারা তো দলাদলি করে না। জি, এ পর্যায়ে আরো কয়েকটা ছড়া পরপর শুনে নিতে চাই। আচ্ছা, আমি আমার ছড়া শিরোনাম হলো এই ছেলে এই মেয়ে। এই ছেলে এই মেয়ে এই পথ চেয়ে চেয়ে থাকে, কাকে যেন মনে মনে ডাকে, কাকে মাখে হয়তোবা নিজ আব্বাকে। এই ছেলে এই মেয়ে বাড়ি ছিল গায়, সবকিছু কেড়ে নিল নদী মেঘনায়। মার বাপ ছাড়া জীবনটা খাপছাড়া, খুবই অসহায়। এই ছেলে এই মেয়ে জীবনের গান গেয়ে রোজ বেড়ে ওঠে, রাত শেষে দিন এলে দুঃখের গানি ঠেলে, ছোটে শুধু ছোটে নীল হয়ে ফোটে। আমি আরেকটি ছড়া পড়ছি, ছড়ার নাম কই গেল রে কই। কানি বুকের ঠোঁটের কোনা, খামছে ধরে কইয়ের ফোনা, বলছে কানি বক, চলন বিলের মাছকে তোমার খাওয়ার বড় শখ। এমন কথা শুনে কানি দেখায় ভীষণ তেজ, ঠোঁটটি দিয়ে কামড়ে ধরে কইয়ের ফোনার লেজ। কইটা বলে কানি করিস নে তুই, লেজটা ধরে বৃথাই টানাটানি। এই না শুনে বক ঠোঁট উঁচিয়ে ডাকলো দুবার, খকর খকর খক। সুযোগ পেলে পালিয়ে গেল কই, বোকা কানি কইকে খোঁজে,
কই গেল রে কই। আমি আরেকটি ছড়া পড়ছি, পেয়ারা বাদুর। একটি ঢিল দুইটি ঢিল পড়ল যখন টিনের উপর টাপুর টুপুর, ভরকে উঠে চরকে ওঠে দৌড়ে ছোটে বাইরে, ঢিল দেখি আর নাই রে। একই দেখি মারলো হঠাৎ কে কি, উড়ছে দেখি বাদুর পেয়ারা গাছে সে কি আছে, নড়ছে দেখি পড়লো সে কি, ভাবনা বারে দাদুর। ঠিক তখনই দাদুর মাথায় পড়লো পেয়ারা, ভরকে গিয়ে মুক্তি হলো আজব চেহারা। জি, অনেক সুন্দর। আমরা আমরা জানি আপনার একে একে 30টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর ভিতরে ছড়ার গ্রন্থগুলোর নাম আমি বলতে চাই একটু। মায়ের হাতের পাখা 2005, ঘুড়ির আকাশ 2009, মায়ের কথা ঝুমকোলতা 2014, দোল দিয়ে যায় বাতাস এসে 2016, কই গেল রে কই 2014, রঙিন মেঘের পালকি 2015, লাল ফড়িংয়ের ছড়া 2015, দশে দশে 100 ছড়া 2016, সবুজ রঙে আঁকো তুমি 2015, ইঁদুর বেড়ালের ছড়া 2017, টোকাই রাজা 2018, ঝুমুর নদীর ছড়া 2018, ঝিকির মিকির টিনের গাড়ি 2019, আঁকতে আঁকতে হলদে পাখি 2018, ছুটলো হাতি ছুটলো বাঘ 2020, বিড়াল ঘুমায় খাটে 2021। একটু জানতে চাই যে 2005 সালে বইমেলাতে যখন আপনার মায়ের হাতের পাখা প্রকাশ পেল এবং সর্বশেষ 2021-এ যখন বিড়াল ঘুমায় খাটে, এই 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 দুইটার ভিতরে আসলে আপনার প্রথম প্রথম বই প্রকাশের সময় কি কোনো, হ্যাঁ ওকে 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 আপনি কোলে রাখতে পারেন, সমস্যা নেই। ওকে 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 স্ক্রিনে দেখাতে বলেন। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি, প্রশ্নটা করেন। হ্যাঁ যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে প্রথম বই প্রকাশের সময় অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কষ্ট, ছোট ছোট পরিশ্রমের মানে বাড়তি পরিশ্রমের ভিতর দিয়ে যেতে হয়। তো আপনার 2005 সালে যখন প্রথম বই প্রকাশিত হলো আর 2021 সালে যে বইটা প্রকাশিত হয়েছে, দুইটার ভিতরে আসলে ওই পেছনের গল্পটা কেমন ছিল? মানে 2021 তো আপনার কাছে হয়তো অনেক ইজি হয়েছে, কিন্তু 2005 সালে তো আপনার হয়তো বাড়তি অনেক পরিশ্রমের ভিতর দিয়ে যেতে হয়েছে। সে সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাই। যেমন আমি একটি কথা বলি যে আমার প্রথম বই যখন বের হয়েছে সেই বইটি কিন্তু আমার মানে টাকা দিয়ে বের করতে হয়েছে। পরবর্তী বইগুলা কিন্তু বিভিন্ন প্রকাশনী থেকে বই বের হয়েছে, আমার বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে, প্রকাশনা সংস্থা থেকে আমার বই বের হয়েছে। প্রথম বইটি যেমন অনেক পরিশ্রম করতে হয়েছে, পরবর্তী বইগুলা কিন্তু পরিশ্রম করতে হয় না। যেমন 2000 আপনি প্রশ্ন করেছেন 2021 সালের বই, আসলে মানে ওই পরিশ্রমটা কিন্তু এখন নাই। আমার কিন্তু এখন অনেক প্রকাশনী আছে যে যারা বই করতে চায়, তারা এক একটি বিষয় আমাকে মানে নির্ধারণ করে দিয়েছেন এই বিষয়ের উপর একটি পাণ্ডুলিপি দেওয়ার জন্য। এখন মোটামুটি অনেক প্রকাশনী আমার কি বলা যায় মানে বই করতে ইচ্ছুক। শুধু তাই না, আমার বাংলাদেশ শিশু একাডেমির থেকেও বই বের হয়েছে। লেখালেখির ক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় বিষয়, মানে শিশু একাডেমি প্রতিষ্ঠিত লেখকদের বই প্রকাশ করে আর কি। আর আমার বইয়ের জন্য অনেক পুরস্কারও পেয়েছি জাতীয় পর্যায়ের, এই আর কি। এটা আমার খুব আনন্দের। মোটামুটি আমার কাছে মনে হয় লেখালেখিতে আমি সফল। জি, আপনার ছড়ার গ্রন্থের পাশাপাশি গল্প গ্রন্থ কিছু আছে, আমি সেগুলোর নামও একটু বলতে চাই। লাল ফড়িং এর স্কুল 2016, শুভর কাছে পাখির চিঠি 2016, আটাকলের বোবা ভূত 2017, কবি মামা দ্য গ্রেট 2017, মায়ের জন্মদিন 2014, পাপুল ও কাকের গল্প 2018, কবি মামার গল্প 2018, সাদা হাতির গল্প 2019, সবুজ পরীর গল্প 2020, আলতা দিঘির ভূত 2020, আমাদের ভাষা শহীদ 2021, মননের গল্প 2021। এছাড়াও আপনার সম্পাদনা গ্রন্থ আছে দুইটা, দশে দশে 100 ছড়া 2018, নজরুল সাহিত্য পরিষদ পত্রিকা। তো আপনার এই যে ছড়ার পাশাপাশি আপনার গল্প লেখারও একটা ব্যাপার আছে, কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে
এখন আমি ছড়ার পাশাপাশি গল্প লিখি। মানে এখন মন চায় যে গল্প লেখা উচিত আমার বেশ কিছু। এই তো এখন মানে গল্প লিখতে চাই আর কি। গল্প লিখতে চাই এখন আমি, মানে গল্প উপন্যাস এগুলো আমি লিখতে চাই আর কি। মানে আসলে তারপরও ছড়া লিখতে আমার মূলত খুব ভালো লাগে, কারণ ছড়াটা হলো আমার একটা প্রিয় জায়গা আর কি সাহিত্যের। এবং আমি যদি ভুল না করি আপনি গানও লিখেছেন হয়তোবা অল্প কিছু। হুম, আমি অল্প কিছু গানও লিখেছি, কিন্তু গান জিনিসটা এখন আর আমার ভালো লাগে না। কারণ দেখা গেছে অনেক মানে গীতি কবি আছে যারা গান লেখার পরে তাদের মূল যে সাহিত্য, এই সাহিত্য থেকে তারা চলে যান আর কি। মানে ট্রাক চুপ হয়। পরবর্তীতে তারা ভালো মানে কবিতা, ভালো ছড়া তাদের আর হয় না। গান লেখাটা একটা একটা আলাদা টাইপের একটা জগৎ। আমি এখন আর গান লিখি না, কেউ অনুরোধ করলো এখন আর গান লিখি না। আমার গান লিখতে এখন আর ভালো লাগে না আর কি, এই বলা যায়। আপনি আপনি দেখলাম বাবা দিবসে একটা আপনারই লেখা একটা গান, ওইটার ভিডিও আগে ওটা প্রকাশিত অবশ্য, আপনি ওইটার ভিডিও ফেসবুকে আবারও দিয়েছেন। এই যে রিসেন্টলি যে বাবা দিবসটা হলো, বাবা দিবসের ওই গানটার 2 লাইন আপনার কাছ থেকে শুনতে চাই। বাবা দিবসের ওই গানটা মূলত এই জন্য দিয়েছিলাম, ওই গানটা অনেক আগে লেখা, পরবর্তীতে এই গানটা আরেকজন শিল্পীও গেয়েছিলেন। আমার বেশ কিছু গান আছে অনেকের কাছে প্রিয় গান। মন বাবার গানটা হলো এরকম, মন কাননে ব্যথা জাগে বাজে দুঃখের বিন, শূন্য ঘরে বসে আছি বাবা তুমি বিহীন। এরকম আমি এই গানটা যখন লিখেছি তখন অনেক আগে। এই গানে আমি মনে করি এখন যদি আমি গানটা লিখতাম তাহলে বাবা তুমি বিহীন এই শব্দটা আমি দিতাম না, বাবা তুমি হীন দিতাম। মানে তখন দেখা হলো কথা লিখতে গিয়ে অনেক ভুল ত্রুটি থাকতো, কিন্তু সেই জি। কথাও এখন অনেকের কাছে প্রিয় হয়ে গেছে, এই আর কি। এবং বাবা আসলে একটা সেনসিটিভ জায়গা, এটাতে হ্যাঁ, হ্যাঁ, আহ ভালো একটু করতে পারলে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আমাদের আজকের অতিথি শিশু সাহিত্যিক এবং ছড়াকার মামুন সারোয়ার। তিনি তার কাজের জন্য বিভিন্ন পুরস্কার এবং সম্মাননাতে ভূষিত হয়েছেন। তিনি যে পুরস্কারগুলো পেয়েছেন আমি একটু বলতে চাই উল্লেখযোগ্যগুলো। কবি হাবিবুর রহমান সাহিত্য পুরস্কার 2014, এসিআই আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার 2016, বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি পুরস্কার 2016, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান গীতিকার পুরস্কার 2012, ছোটদের মেলার সেরা বই পুরস্কার 2014, মহিউদ্দিন আহমেদ সাহিত্য পুরস্কার 2011, দেশজ ছড়া সাহিত্য পুরস্কার 2017, চলন্তিকা ছড়া সাহিত্য পুরস্কার 2018, নজরুল পদক 2018, আবু হাসান শিশু সাহিত্য পুরস্কার 2019। আপনার এই যে বিভিন্ন রকম সম্মাননা, মানে কাজের যে স্বীকৃতি, একটা মানুষ পরিশ্রম করছে, কাজ করছে, লেখক হিসেবে আপনিও সেরকম একটা জায়গাতে আছেন, এবং যখন আসলে এই কাজের মূল্যায়নটা হয়, বিভিন্ন স্বীকৃতিগুলো আসে, তখন আসলে মানে অনুভূতি কেমন হয়, কেমন লাগে আসলে? আসলে এই অনুভূতি কিন্তু অনেক মানে বলে শেষ করা যাবে না। এটা তো খুবই আনন্দের বিষয়, স্বীকৃতি পাওয়া। মানে একজন মানুষ কাজ করছেন, তার কাজের পুরস্কার বিনিময় আর কি। একটা মানুষ সারাদিন ধরে কাজ করছেন, তার সন্ধ্যার পরে যে তার পারিশ্রমিক পায় তখন কিন্তু তার খুবই ভালো লাগে, আনন্দ লাগে। মানে মূলত মানুষ কাজ করে মূলত বিনিময় পাওয়ার জন্য। হ্যাঁ, স্বীকৃতি আর কি যাকে বলা যায়। স্বীকৃতি তো অবশ্যই আনন্দের, কিন্তু তারপরও তৃপ্তি মেটে না। লেখালেখিতে কোনো কোনো লেখকের যখন তৃপ্তি মিটে যায় তখন কিন্তু সে লেখক আর ভালো লিখতে পারে না। যেমন আমি, অনেকেই বলে এই ছড়াটা ভালো, এই গল্পটা ভালো, কিন্তু আমার কাছে এগুলা কিন্তু ভালো লাগে না। আমি নতুন নতুন কিছু যখন ভাবি তখন আমার লেখাটাই হলো মূল বিষয়, মানে আরো ভালো লিখতে হবে। যেমন একটা লেখা যখন পত্রিকায় বের হয়ে যায় তখন মন চায় যে ধুর এটা কি লিখলাম, এই লেখার ভিতরে অনেক ভুল, আরো ভালো লিখতে। পরবর্তীতে এই লেখাটা আবার এডিট করি, আবার বইতে বের হওয়ার পরে আবার পরবর্তীতে যখন পড়ি তখন মন চায় যে এই লেখাটা তো আবার এডিট করে আবার পরবর্তীতে বইতে ঠিক
করে দেওয়া উচিত, এই আর কি। মানে লেখালেখিতে আসলে তৃপ্তি মিঠে গেলে কিন্তু একজন লেখক প্রকৃত লেখক হতে পারে না। লেখালেখির তৃপ্তিটা না থাকাই ভালো। ভালো লিখতে হবে, ভালো কাজ করতে হবে, এই বিষয়টাই একজন লেখকের সবসময় মনে রাখা উচিত। মানে ভালো থেকে আরো ভালোর জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে, এটাই আসলে মূল হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ। এবং আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে। আপনার লেখালেখির জগতে আপনার আরো বেশি অবস্থান দৃঢ় হোক এবং আপনার লেখাগুলো দর্শক হৃদয়ে স্থান করে নিক, কালের বিবর্তনে এটা টিকে থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা একেবারেই শেষ প্রান্তে এবং আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তারপরে আপনার কাছ থেকে ছড়া শোনার মাধ্যমে আমরা শেষ করব। প্রিয় দর্শক, আপনারা যারা দেখলেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা পছন্দ করছেন বলেই আমরা একটার পর একটা পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি এবং আপনাদের সকলের নিরাপদ জীবন কামনা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমি আরেকটি বিষয়, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ বিদ্রোহী সাহিত্য পরিষদকে, যশোরের একটি পুরাতন সাহিত্য সংগঠন, যারা এখনো সরব, যাদের কার্যক্রম এখনো আলোচিত, যারা এখনো মানে নিরলসভাবে সাহিত্য চর্চা করে যাচ্ছেন। বিশেষ করে এই সাহিত্য সংগঠনের সাথে দীর্ঘদিন যারা পরিশ্রম করে যাচ্ছেন, তাদের অন্যতম হলেন গোলাম মোস্তফা মুন্না, তারপরে কবি পদ্মনাভ অধিকারী, যারা আছেন তাদের কৃতজ্ঞতা জানাই। আমাকে মূল্যায়ন করার জন্য, আমাকে এই সাক্ষাৎকারের ব্যবস্থা করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। শুধু তাই নয়, আপনি যে এই সুন্দর আয়োজনের উপস্থাপনা করছেন, আপনার উপস্থাপনা খুবই সুন্দর, আমি কৃতজ্ঞ। আপনি এই আরো নিয়মিত এই অনুষ্ঠানগুলো করবেন, পাশাপাশি ভালো লিখবেন, এই আপনার প্রতি আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, মানে আমার চাওয়া। এই আর কি। বিদ্রোহী সাহিত্য পরিষদ তাদের সামনের কার্যক্রমে আমার কাছে যে কোনো বিষয়ে বলতে পারেন, আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব, আপনাদের এই কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব, এই আর কি। তারপর আমি আরো দুইটা ছড়া পড়ছি। বৃষ্টি এলে। বৃষ্টি লেখে পাতায় পাতায় মিষ্টি সুরের কথা, জলের ফোঁটায় চমকে ওঠে কুমড়ো গাছের লতা, বাঁশের আগা কলার ডগা সবুজ হয়ে ওঠে, ছোট্ট কুড়ির ঘোমটা খুলে জুই ছামিলি ফোটে, মাছরাঙারা মাছের খোঁজে যায় উড়ে দূর বিলে, মিষ্টি সুরে বৃষ্টি ঝরে শাপলা ফোটা ঝিলে, ঝাপ্পা হাওয়া যায় ছড়িয়ে চাষির ঘরে, সজনে পাতার প্রান্ত ছুঁয়ে বৃষ্টি চুঁয়ে পড়ে, ঝিরঝিরানো বৃষ্টি এমন কার না ভালো লাগে, কবির খাতায় ছবির মতো ছন্দ ধোলা জাগে, পাতা সবুজ সবুজ পাতা ঢেউ খেলে যায়, চুপি চুপি চোখ দুটি কেউ মেলে চায়, পাতায় পাতায় দেখো কি যে মায়া রূপ, দেখে দেখে মনে হয় ঝলমলে খুব, টুনটুনি ডেকে যায় টুন টুন টুন, শুকনো পাতায় বাজে ঝুন ঝুন ঝুন, ডালের পাতায় পাখি বাঁধে নিজ ঘর, একটু হাওয়ায় নীর কাঁপে থর থর, আম পাতা জাম পাতা চোখের পাতায়, কবির কবিতা যেন মিল খুঁজে পায়। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।